আমি পৌঁছে গেছি নিউ দীঘা সমুদ্র সৈকতে, একদম এসে গেছি বিচের কাছে। এবার নামবো জলে। দীঘায় চলছে অফ সিজন, তাই এখন সব কিছু সস্তায় পাওয়া যাচ্ছে। কতক্ষণ ঘোরাবে? একদম সামনে থেকে। প্রেমিক প্রেমিকারা এখানে নিজেদের মধ্যে খেলাধুলায় একটু ব্যস্ত। অনেকেই আসে বিশের ধারে কুলফি খেতে ভালোবাসে। দীঘা যেমন প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর, তেমনি সুন্দর দীঘার ইতিহাস। এখানে এসে প্রথম দিনে অভিজ্ঞতাটা খুবই খারাপ। দেখুন, দেশি মুরগি থেকে শুরু করে পোলট্রি মুরগি সবই আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা কেউ কাঁকড়া খেতে পছন্দ করেন তো এখান থেকে কিনে রান্না করাতে দিতে পারেন। কত ধরনের মাছ আছে, শসা, গাজর, বেগুন, লঙ্কা, ধনেপাতা। মাংস নিয়ে নিলাম, এবার যাবো রান্না করাতে। এই সাইডে সব রান্না করানোর দোকান। যে দোকানে রান্না করবো বলে কথা বলে এসেছিলাম সেই দোকানটাই বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। এই যে মাংসটা, এই হলো আমাদের রুম। সামনেই একটা বড় বিছানা। দেখুন, একটা কচি করে ডাব খাওয়া যাক। আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি লোকাল ট্রেনে করে দীঘা কিরমভাবে এলাম, আর এখন আমি যে হোটেলে আছি সেটা দেখুন পিছনে, হোটেল মার্লিন। আজকে দীঘার আমাদের প্রথম দিন এবং এই ভিডিওতে আমরা দেখতে পাবেন হোটেল রুম থেকে শুরু করে দীঘার মার্কেট এবং দীঘার বিচের অবস্থা। আমাদের যে হোটেলটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এর লোকেশনটা হলো, একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে দীঘার সেই রোড, যেই রোড দিয়ে ওদিকে চলে গেল ওল্ড দীঘা, আর এইটা হয়ে গেল নিউ দীঘা, আর ওই দিকে চলে যাবে দীঘা বর্ডার। আর এই যে জাহাজ বাড়ি, আপনারা তো সবাই চেনেন এই জাহাজ বাড়ি, আর ঠিক জাহাজ বাড়ির উল্টো দিকেই হলো আমাদের হোটেল মার্লিন। অ্যাকচুয়ালি আমি করছি আজকে বাজেট ট্রিপ, তাই স্বল্প মূল্যে যে হোটেলটা ভালো পেয়েছি সেটাই নিয়েছি। এই হোটেলটা আজকের জন্য ভাড়া নিয়েছে 550 টাকা। হোটেল কর্তৃপক্ষ বলছে এখন দীঘায় চলছে অফ সিজন, তাই দীঘায় এখন খুবই কম দামে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। আমি এসেছি নভেম্বর মাসের লাস্ট উইকে, আর আমার মতে দীঘা মোটামুটি এখন ফাঁকাই দেখতে পাচ্ছি, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। আমি এখন প্রথমে যাব দীঘার মার্কেটে, ওখানে গিয়ে আগে বাজার করব, বাজার করে রান্না করতে দেবো, নয়তো দুপুরে খাবারই হয়তো জুটবে না। তো আগে আমি বাজারে যাব, তারপর যাব বিচে, আর সবার শেষে রুম ট্যুরও থাকবে। তো ভিডিওটার সাথে অবশ্যই থাকবেন। হতে পারে এখন নভেম্বর মাস, কিন্তু দীঘাতে এখন বেশ গরম, আর রোদ্দুরটা মানে তাকানোই যাচ্ছে না, এত রোদ্দুরের তেজ। আর তার মধ্যে আমি দুপুরবেলায় বেরিয়ে পড়েছি বাজার করতে। এখানে এসে প্রথম দিনে আমার অভিজ্ঞতাটা খুবই খারাপ, কারণ প্রথম দিনে আমি যখন এলাম আমার স্টেশন থেকে বললো টোটো ভাড়া 15 টাকা, আর টোটো যখন আমাকে হোটেলের সামনে নিয়ে এসে ছাড়লো তখন সে আমার কাছে দাবি করলো 50 টাকা। আমি যখন বললাম আপনি তো বললেন 15 টাকাতে আপনি আমাকে এখানে নিয়ে আসুন, তখন বললো আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখান। আমি কিন্তু কোনো মতেই 15 টাকা বলতে পারি না বলে জোর জবরদস্তি 50 টাকা নেওয়ার একটা ব্যাপার। কিন্তু আমি তো বললাম যে না, আমি 50 টাকা কোনো মতেই দেবো না, কারণ আপনি আমাকে 15 টাকা বলেই এসছেন। সেই নিয়ে মোটামুটি 10-15 মিনিট কেটে গেল। তারপর আশপাশের লোকজন আসতে সেটার একটা মীমাংসা দাঁড়ালো এবং তিনি লাস্টে স্বীকার করলেন যে হ্যাঁ, তিনি 15 টাকাই বলেছিলেন, কিন্তু আমি যেহেতু আগে থেকে হোটেল বুক করে এসেছি তাই তিনি বললেন যে আমার কোনো কমিশন নেই, তাই আমাকে বাড়িয়ে টাকা দিতে হবে। তো এরকম সমস্যা কিন্তু দীঘাতে হতেই থাকে। আপনারা যখন আসবেন টোটোর সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন, আর বলে দেবেন যে আপনাদের হোটেল বুক আছে কি নেই, কারণ সেই অনুযায়ী ওনারা ভাড়াটা বলবেন, কারণ ওনাদের একটা কমিশনের ব্যাপার আছে। তো সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আমার সামনে এখানে হলো অমরাবতী পার্ক। দেখুন, এটা হলো দীঘার অমরাবতী পার্ক, আর ঠিক তার বিপরীতে মানে এই দিকে এটা হলো দীঘার বাজার, মানে এটা হলো নিউ দীঘার বাজার। আমি এখন যাব বাজারে, অনেকটা বেলা হয়ে গেছে, দেখা যাক এই মুহূর্তে কী কী অ্যাভেলেবেল আছে। যদিও দুপুরে সেরকম কিছু খাওয়ার নেই, একটু মাংস নেব আর দোকান থেকে রান্না করে নেব, ভাত তো দোকানে থাকবেই। এখন আমরা যাচ্ছি বাজারে। বাজার তো প্রায় উঠেই গেছে মনে হচ্ছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর 1টা মতো বাজে। এই হয়ে গেল সবজি বাজার। এখানে সব সবজি আপনারা পেয়ে যাবেন, যেমন যারা কিনতে চাইছেন এখান থেকে কিনতে পারবেন। এদিকে সবজির বাজার হয়ে গেল, এই সাইডেও দেখুন সবজির বাজার, বিভিন্ন ধরনের সবজি আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, এই হয়ে গেল সবজির বাজার। এদিকে খাওয়ার জন্য থালা, প্লেট, যা যা দ্রব্য দরকার সব আপনারা এখানে পেয়ে যাবেন। এই হলো মুদিখানার দোকান, কন্টেনার থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এই হয়ে গেল আলুর দোকান, কিন্তু আমার তো দরকার মাংস। মাংসের দোকানটা কোথায় আছে দেখতে হবে। মাছ মাংস রান্না করার দোকান তো এখানে প্রচুর দেখতে পাচ্ছি, কিন্তু মাংসটা কিনবো কোথায় সেটাই এখন খুঁজছি। অর্ধেক দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে, দুপুর 1টা বাজে। দেখা যাক, কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই পাওয়া যাবে। এখানে আমার মাংসের দোকানের সামনে হেভি জোর গান চালিয়েছে। একটা মাংসের দোকান খোলা আছে দেখতে পাচ্ছি, দেখি এখানে কিরম কি মাংসের দাম চলছে। এই হয়ে গেল মাংসের দোকান। দেখুন, দেশি মুরগি থেকে শুরু করে পোলট্রি মুরগি সবই আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দাদাকে জিজ্ঞেস করে দেখি মাংস এখন পাওয়া যাবে কি পাওয়া যাবে না।
মাংস পাওয়া যাবে? মাংস হবে 1 কিলো মতো পাওয়া যাবে বলেছে। না তো এমনি গুছিয়ে গাছিয়ে সব রেডি করে ফেলেছে, যেহেতু দুপুর হয়ে গেছে। ফ্রেশ মাংসই দিন। কত করে কিলো চলছে? না আপনি ফ্রেশই দিন। হ্যাঁ ঠিক আছে, 1 কিলো দিন। মাংস নিয়ে নিলাম, এবার যাব রান্না করাতে। কিন্তু তার আগে একবার বাজারটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কী কী অ্যাভেলেবেল আছে। এই সাইডে যেমন টোটাল মাছ দেখুন, যত ধরনের ভ্যারাইটি মাছ আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন। পমফ্লেট থেকে শুরু করে চিংড়ি মাছ, বেশ বড় বড় সাইজের চিংড়ি দেখুন, বেশ বড় বড় সাইজের চিংড়ি। এদিকে ইলিশ মাছও আছে দেখুন, ইলিশ মাছও আছে। পমফ্লেট, ইলিশ, রুই, কাতলা সবই পাবেন এখানে। দেখুন এখানে হয়ে গেল কাঁকড়া। যদি আপনারা কেউ কাঁকড়া খেতে পছন্দ করেন তো এখান থেকে কিনে রান্না করাতে দিতে পারেন। দেখুন এই হয়ে গেল কাঁকড়া। আর এই হলো সম্পূর্ণ বাজার। দেখুন চারদিকে শুধু মাছ আর মাছ। এটা হয়ে গেল মাছের বাজার। ওইদিকে আপনাদের দেখিয়েছিলাম মাংসের বাজার, এই সাইডে পেছনে হয়ে গেল সবজির বাজার, আর এই সাইডে হয়ে গেল সম্পূর্ণ মাছ বাজার। দেখুন কত ধরনের মাছ আছে। দেখুন আপনারা এখান থেকে কিনে রান্না করাতে দিতে পারবেন। এখানে হয়ে গেল কাঁকড়া, এটা কাঁকড়ার অন্য ধরনের ভ্যারাইটি। দেখুন কিরম কি রেট আছে দাদা? কাঁকড়া 500 টাকা করে কিলো। আচ্ছা এইদিকে দেখুন এগুলো হচ্ছে 600 টাকা, 600 টাকা করে কিলো। আর এদিকে হলো 700 টাকা কিলো। মানে যেমন আপনি চাইবেন সেরকমই সব ধরনের পেয়ে যাবেন। দেখি যদি মাছ কিছু ভালো লাগে তো মাছও নিতে পারি, দেখা যাক। আসলে এতটা বেলা হয়ে গেছে না, সেরকম কোনো কিছুই অ্যাভেলেবেল নেই, মানে একদম শেষের দিকে যেটা হয় আর কি, তাই শুধু মাংসটাই নিয়েছি। এই সাইডে সব রান্না করানোর দোকান, পাশে মাংসের দোকান, আর তার পাশেই হচ্ছে রান্না করানোর দোকান। মানে বাজারের মধ্যেও আপনারা রান্না করতে দিতে পারেন, এবং বাজারের বাইরেও প্রচুর রান্না করানোর দোকান আছে। দেখুন কত রান্নার দোকান। এটা হয়ে গেল নিউ দীঘার বাজার। দেখুন দেখুন সব রান্না করানোর দোকান। দেখুন এই লাইনে টোটাল রান্না করানোর দোকান আছে। মানে প্রতিটা লাইনে আলাদা আলাদা আপনারা জিনিস পাবেন। দেখুন এখানে চালেরও ভ্যারাইটি আছে। এই হয়ে গেল বিভিন্ন ধরনের চাল, মিনিকেট থেকে শুরু করে বাসমতি সবই আপনারা পাবেন। এদিকে রান্না করানোর দোকান, ওদিকে মাছের দোকান, আর এর পরের লাইনে হচ্ছে ভেজিটেবলসের দোকান, সব ধরনের সবজির দোকান। এদিকে আবার খাসির মাংসের দোকানও আছে এই সাইডটা। একবার দেখানোর চেষ্টা করব আপনাদের। এতটা বেলা হয়ে গেছে না, এই জন্য একটু দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। দেখুন এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আছে। এখানে মুরগি থেকে শুরু করে খাসি সবই আপনারা পেয়ে যাবেন। সামনে একটা খাসির মাংসের দোকান দেখতে পাচ্ছি। আমার মতে আপনারা একবার চলে আসুন দীঘাতে, কারণ এখন সব কিছু সস্তা চলছে এখানে। এই দেখুন এখানে হয়ে গেল খাসির মাংসের দোকান, ঠিক আছে। এদিকে আবার একটা মুরগির মাংসের দোকান। নিউ দীঘা সবুজের হাট, এটাই হচ্ছে নিউ দীঘার মার্কেট বাজার, নিউ দীঘা সবুজের হাট। আর এদিকে অমরাবতী পার্ক। সবজির বাজারটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এখানে বাচ্চারা খেলাধুলো করছে। আর এই হচ্ছে সবজির বাজার, সমস্ত ধরনের সবজি আপনারা পেয়ে যাবেন। দেখুন এই হয়ে গেল লেবু, ওখানে সব ধরনের সবজি আছে, শসা, গাজর, বেগুন, লঙ্কা, ধনেপাতা সব কিছু আছে, আলু, পেঁয়াজ সব কিছু বাজার আপনারা এখানে সেরে বাড়ি রান্না করাতে দিতে পারবেন। দেখুন এটা হয়ে গেল সবজি মার্কেট। দেখুন এবার আমি যাই, এবার যাব রান্না করাতে দিতে, কারণ অলরেডি 1:30টার কাছাকাছি বেজে গেছে। আর রান্না করতে নেবে কি না সেটাও জানি না, কথা বলে এসছি, দেখা যাক হয়তো হয়ে যাবে। তারপরে আমি যাব বিচে, রান্না যতক্ষণ হবে আপনাদের বিচের সাইডটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেবো। আমাদের বাজার করতে এতটাই দেরি হয়ে গেছে যে দোকানে রান্না করবো বলে কথা বলে এসেছিলাম সেই দোকানটাই বন্ধ করে দিয়েছে। এখন আবার দোকান খুঁজতে বেরিয়েছি যে কোথায় মাংসটা রান্না করতে দেবো। মানে কি সমস্যা বুঝুন, দুপুর 1:30 এখনও আমরা মানে ট্রেন থেকে নেবে বাজার করে এখনও রান্না করাতে দিতেই পারিনি। এরপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কোথায় এখন রান্না করাতে যাব সেটাই দেখছি। এদিকে অনেকগুলো রান্না করানোর জায়গা তো আছে, কিন্তু এখন কে নিতে চাইবে এই বেলায় সেটা একবার দেখতে হবে। অবশেষে একটা দোকান পাওয়া গেছে, যিনি বললো রান্না করে দেবে, 1 কেজি চিকেন করে দেবে 130 টাকা কিলোতে, ঠিক আছে। এই যে সেই দোকান, এই হচ্ছে দাদা, বললো এমন রান্না করে দেবে যে একদম খেয়ে হাত চাটা বাধ্য। ভালো করে রান্না করবে তো? একদম একদম। এই দেখুন দাদা যাচ্ছে রান্না করতে। আমরা এবার যাব বিচের দিকে,
কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে করতে আমাদের বীজটা ঘোরা হয়ে যাবে। যদি কেউ ভেবে থাকেন শীতকালে দীঘা আসছি, শীতের জামা কাপড় নিয়ে আসবো, তাহলে কিন্তু আমার মতে খুব ভুল করছেন। এখানে কিন্তু মারাত্মক গরম, মানে মাথা ফেটে যাবে এতটা রোদের তেজ। মানে আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না নভেম্বর মাসের লাস্ট উইকে এখানে এতটা পরিমাণ গরম। যদি এরকম নভেম্বর মাসে কেউ এসে থাকেন, সবসময় কি এরকমই থাকে, আমাকে একটু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি এখন যাচ্ছি বিচের দিকে। দেখুন, এটা হলো বিচের রাস্তা, আর ডান দিকে হচ্ছে জাহাজ বাড়ি। এটা তো সবাই চিনবে। এই হয়ে গেল জাহাজ বাড়ি, ওদিকে ছিল আমাদের হোটেল এই সাইডে, আর এই হলো বিচের রাস্তা। মোটামুটি আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট মতো হবে। সেই ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, তারপর লোকাল ট্রেনে 4.5 ঘন্টা এসে এখন আমি পৌঁছে গেছি নিউ দীঘা সমুদ্র সৈকতে। বাঙালির আবেগ যেখানে মেশে সেটা হলো নিউ দীঘা সমুদ্র সৈকত। আমি একবার পেছনে আপনাদের সিনারিটা একবার দেখাই। দেখুন কী সুন্দর। আমি আমার জীবনকালে প্রচুরবার দীঘা এসেছি, কিন্তু আমি যতবারই আসি ততবারই এক আলাদা অনুভূতি হয়। দেখুন, দারুণ দারুণ। দুপুরে এখন প্রচুর গরম, কিন্তু তা সত্ত্বেও এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা মানে সমস্ত কিছু ভুলিয়ে দেয়। এটার জন্যই বারবার ছুটে আসা। বাঙালির আবেগ সত্যি এখানে এসেই মেশে। দীঘা, দীপুদা কথাতেই আছে না, দীঘা, পুরী এবং দার্জিলিং, তার মধ্যে আমি আজকে চলে এসেছি নিউ দীঘা বিচে। দেখুন, লোক সমাগম এখন অতটা নেই, মোটামুটি দীঘা এখন ফাঁকাই আছে। আমি আপনাকে বললাম না, এখন দীঘায় চলছে অফ সিজন, তাই এখন সব কিছু সস্তায় পাওয়া যাচ্ছে। আমি কিন্তু আছি নভেম্বর মাসের লাস্ট উইকে এসেছি, ঠিক আছে? তো আপনারা যদি এই সময়তে আসেন বা কোনো দিন এসে থাকেন, তবে আপনারাও হয়তো জানবেন যে এই সময় এখানে অফ সিজন চলে, তাই এখন সব কিছুর দামই অনেকটা কম। মানে যে দীঘাতে রাশটা থাকে না, যে সব কিছুর দাম একটু বেশি, মানে সব কিছু একটু বাড়াবাড়ি দাম নিচ্ছে, সে হোটেল রুম হোক কি অন্য কিছু জিনিসের, এখন সেটা নয়। এখন মোটামুটি সব কিছু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এবং ভালোভাবে, শান্তভাবে, নিরিবিলিভাবে ঘুরতে পারবেন। দেখুন বিচের কন্ডিশন, এই হলো নিউ দীঘা বিচ। সবাই স্নান করে আসছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আর ওদিকে ঘোড়া আছে। আপনার কাছে একটুখানি ঘোড়ার কাছে নিয়ে যাই। দেখুন, বাচ্চারা আসে, ঘোড়ায় ওঠে এবং ফটো তোলে। শুধু বাচ্চারা কেন, অনেক প্রাপ্তবয়স্ক যুবক যুবতীরাও এখানে খুব সুন্দরভাবে ছবি তোলে। দেখুন, আপনারা যদি কোনোদিন এরকম ছবি তুলে থাকেন আর এই ভিডিওটা দেখে যদি সেই স্মৃতির কথা মনে পড়ে, একবার কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই হলো ঘোড়া। এখন কিরম প্রাইস চলছে জানি না, একবার কথা বলে জানার চেষ্টা করব। ঘোড়ায় চড়তে কত গো? 100 টাকা করে। কতক্ষণ ঘোরাবে? এক রাউন্ড সামনে থেকে। আমি লাস্ট যখন ঘোড়ায় চড়েছিলাম, যদিও অনেক বছর আগেকার কথা, তখন আমার মনে আছে নিয়েছিল 50 টাকা। এখন সেটাই হয়ে গেছে বেড়ে 100 টাকা। দীঘা যেমন প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর, তেমনি সুন্দর দীঘার ইতিহাস। দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির নস্টালজিয়া। ছোট্ট ছুটিতে ঘুরতে প্রেমিক প্রেমিকা বা দম্পতির বেড়াতে যাওয়াই হোক বা পরিবারের সকলের সঙ্গে মজার কয়েকটা দিন কাটানো, এই 3 জায়গার জুড়ি মেলা ভার। তবে বাংলার বাঙালিদের কাছে সবচেয়ে কাছের ডেস্টিনেশন আজও দীঘা। আশেপাশে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ বেশ কিছু সি বিচ ঘিরে জনপদ, হোটেল, রিসর্ট তৈরি হলেও দীঘার আকর্ষণ কিন্তু কমেনি। কিন্তু জানেন কি, এই দীঘার নাম দীঘা ছিল না। তাহলে এই দীঘার নাম এলো কোথা থেকে? আসলে দীঘা নামের নেপথ্যে রয়েছে এক অজানা ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে মীর কাসিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকলা মেদিনীপুরের দায়ভার কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামে একটি অঞ্চল। ইতিহাস ঘাটলে দেখা যায় সেই সময় ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন ওই বীরকুল এলাকার আবহাওয়া তাকে মোহিত করেছিল। এরপর তিনি এলাকার নাম দেন প্রাচ্যের বাইডেন। কলকাতার গরম থেকে রেহাই পেতে হেস্টিংস সাহেব সেই সময় প্রায়ই চলে যেতেন ওই এলাকায়। এমনকি ওয়ারেন হেস্টিংস এখানে থাকার জন্য 1775 সালে একটি বাংলো নির্মাণ করেন। সেই বাংলো আর যদিও নেই। জানা যায় 1778 সালের মে মাসে বীরকুলকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 1796 সালে চার্লস চ্যাপম্যান সস্ত্রীক বীরকুল বেড়াতে গিয়েছিলেন এবং ওয়ারেন হেস্টিংসকে চিঠি লিখে বীরকুলের দারুণ প্রশংসা করেন। পরবর্তীকালে 1923 সালে জন ফ্রান্স স্মিথ নামে এক ইংরেজ ব্যবসায়ী পর্যটক এই সৈকত শহরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বাংলো বানিয়ে দীঘায় বসবাস করেন। এরপরই তার বিভিন্ন লেখা থেকে বাড়তে থাকে দীঘার জনপ্রিয়তা। স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে দীঘাতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অনুরোধ করেন জন স্মিথ। তখন থেকেই দীঘার পথ চলা শুরু। 1950 সালে বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে দীঘা। এভাবেই বীরকুল হয়ে ওঠে দীঘা। বিচের ধারে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও আপনারা দেখতে পাবেন। এই দেখুন, বাচ্চারা যেমন গাড়ি চড়বে, রিমোট কন্ট্রোল গাড়ি, আর ওদিকে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডও আছে। বোট থেকে শুরু করে সব ধরনেরই ওয়াটার রাইড এখানে পেয়ে যাবেন। জেট স্কিও আছে, এই দেখুন সামনে।
দূরে দেখতে পাচ্ছেন ওইখানে একজন আছে লাইফ জ্যাকেট পরে, উনি হয়তো বলছেন যে বোটে যাওয়ার জন্য। দেখুন সব মিলিয়ে খুব ভালো লাগে, এখানে যতবারই আসি ততবারই খুব ভালো লাগে। ওই দেখুন দূরে একটা বোট গেল, অনেকটা দূরে বেশ নিয়ে যায়। সমুদ্রের কাছে এসছি আর জলে নামবো না সেটা কি হয়? একটু জলেও তো নেমে দেখাতে হবে। একদম এসে গেছি বিচের কাছে, এবার নামবো জলে। সবাই প্রেমিক প্রেমিকারা এখানে নিজেদের মধ্যে খেলাধুলায় একটু ব্যস্ত। আর এদিকে দেখুন এই বাচ্চাটা এখানে মাটি নিয়ে খেলছে, কিছু একটা বানানোর চেষ্টা করছে। আর এখানে হয়ে গেল কুলফির দোকান। দেখুন অনেকেই আসে বিচের ধারে কুলফি খেতে ভালোবাসে, তো এখান থেকে আপনারা যদি চান কুলফি কিনেও খেতে পারবেন। আর এই হয়ে গেল সমুদ্র সৈকত। আমি আছি নিউ দীঘাতে, দেখুন দারুণ। এবার নামবো জলে, ক্যামেরা ট্যামেরা সবই নিয়ে আছি, আমার ক্যামেরাটা আবার ওয়াটারপ্রুফ না, তো জলের সামনে থেকেই আপনাদের একটু দেখাতে হবে। হালকা করে নেমে দেখাই, এই দারুণ, এটাই একটা ভালো লাগা। দেখুন দারুণ দারুণ, সেই ছোটোবেলা থেকে কত স্মৃতি আছে এই দীঘার সমুদ্রে। ছোটোবেলায় আমাদের বাবা মার হাত ধরে দীঘার সমুদ্রে নামা থেকে বলুন, কিংবা বড় হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা, সব কিছুর মধ্যেই একটা স্মৃতি লুকিয়ে আছে এই দীঘার সমুদ্রে। যতবারই আসি তাই একদম আলাদাই একটা স্মৃতি সবসময় চোখের সামনে ভেসে ওঠে, তাই খুবই ভালো লাগে। সবাই যে যার মতো মজা করতে ব্যস্ত, এ এক দারুণ আনন্দ। মানে আমি বলি না, বাঙালির আবেগ আছে দীপুদাতে, দীঘা, পুরী এবং দার্জিলিংয়ে। আর দূরে যদি একটু জুম করে আমি দেখাই, ওখানে কিন্তু ওয়াটার রাইডও চলছে দূরে, ওই সেই বেলুন দিয়ে যে রাইডটা করে না, একটু বাঁদিকে যদি দেখেন ওখানে কিন্তু বোট রাইডও চলছে। লাইফ জ্যাকেট পরে 6জন 8জনকে একসঙ্গে নিয়ে যায় সেই বোট রাইড। বিচ থেকে উঠে এসে চারপাশে আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং স্ন্যাক্সের দোকান তো আছেই, যেখানে মানুষজন বেশ ভিড় করেছে। দেখুন ওদিকে ডাবের দোকান, এদিকে হাওয়াই মিঠাই, আর এদিকে আছে পেয়ারা মাখা। দেখুন কাকিমা জেঠিমারা বেশ ভিড় করে এখানে কিনছে। দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি আর এখানে এসে ডাব খাবো না তা কি হতে পারে? এসে গেছি ডাবের দোকানে, এবার দেখি কোনটা কি ভালো ডাব আছে, আর সেই অনুযায়ী একটা পছন্দ করে কেনা যাক। ডাবের কিরম কি দাম আছে গো? ডাব কত করে আছে? 50-এ আছে কচি? একটা কচি রেখে দাও 50-এ। দেখুন একটা কচি করে ডাব খাওয়া যাক 50 টাকার বিনিময়ে। বেশ অনেকটা সময় হয়ে গেছে আমি বিচের ধারে ঘুরতে এসেছি। এবার আমাকে যেতে হবে সেই খাবারের হোটেলে যেখানে আমি চিকেন কষা রান্না করতে দিয়েছিলাম, কারণ দাদা বলেছে তুমি একবার খেলে সারা জীবন মনে রাখবে। তো সেই খাবারের রিভিউটা তো আপনাদের দিতে হবে। তো চলুন আবার দেখা হচ্ছে ডাইরেক্ট খাবারের হোটেলে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন, এই যে মাংসটা আগে খাই তারপর রিভিউ দেবো। এছাড়া আর নিয়েছি ভাত, তার সঙ্গে আছে ডাল, ছ্যাঁচড়া, আর আছে সয়াবিন আলুর তরকারি। এবার খেয়ে দেখি রান্নাটা কেমন করেছে। ডাল এবং ছ্যাঁচড়াটা তো ঠিকঠাকই আছে, মানে যেমন নর্মাল হয় সেরকমই খেতে। মেন হচ্ছে মাংসটা, ওটা খেয়ে বলবো কেমন হচ্ছে। মাংসটা দেখতে তো বেশ ভালোই লাগছে, এবার নিয়ে দেখা যাক যে আসলে টেস্টটা কেমন। লাল লাল ঝাল ঝাল বেশ সুন্দর, পাতে পড়ে গেল মাংস, এই যে ব্যাস ব্যাস ব্যাস। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, কিন্তু সর্বোপরি একটাই কথা বলতে চাই, খাওয়ার টেস্টও দারুণ ছিল, কিন্তু ঝাল বাপ রে বাপ, মানে মাথা খারাপ করার মতো ঝাল ছিল মাংসটায়। আজকের এই পর্বে আপনারা দেখতে পেলেন দীঘায় বাজার করা থেকে শুরু করে কিরমভাবে আমরা রান্না করতে নিলাম, খাবারের টেস্ট কেমন ছিল, আর দীঘা বিচটার আজকে কী কন্ডিশন ছিল। শুধু একটা জিনিসই দেখানো বাকি, সেটা হচ্ছে আমি যে হোটেলে আছি সেটার রুম ট্যুর। বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে, চলুন দেখে নিই যে রুমটা কেমন দিয়েছে। চলুন প্রবেশ করা যাক হোটেলে। এই হচ্ছে সামনে রিসেপশন, এটা হয়ে গেল রিসেপশন এরিয়া। রিসেপশনের পাশে কিন্তু লিফটের ফেসিলিটিও আছে, চলুন এখান দিয়ে যাওয়া যাক। আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরে তাই আমরা সিঁড়ি দিয়েই যাব। এসে গেলাম ফার্স্ট ফ্লোরে, আমাদের হচ্ছে ডান দিকে রুম, 109 নম্বর রুম। এই যে এটা হলো 109 নম্বর রুম। এবার আপনাদের দেখাচ্ছি এই রুমটা কেমন দিয়েছে। এই হলো আমাদের রুম, সামনেই একটা বড় বিছানা, পাশে আছে টেবিল, আর এখানে এসির ফেসিলিটিও আছে, বাট আমরা এসি নিইনি। এই সাইডে আছে একটা ওয়ার্ড্রপ মতো করা, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। দেখুন এখানে আরেকটা স্পেস আছে, এই জায়গাটায় এখানে আরেকটা স্পেস আছে, আর এইদিকে আছে আরেকটা স্পেস, এই যে এখানে আরেকটা স্পেস আছে। এখানে একটা ড্রয়ারও দেওয়া আছে, দেখুন
এই হলো ড্রয়ার, আর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন টিভি, আর এদিকে আছে ওয়াশরুম। তার আগে এখানে দেখে নিন একটা মিরর আছে, তার সঙ্গে টেবিল, আর এখানেও একটা ড্রয়ার আছে। আর এই হলো ওয়াশরুম। এই রুমের মধ্যে কিন্তু একটা ব্যালকনিও আছে, তবে ব্যালকনিতে যদি ভিউর কথা বলি তাহলে ভিউ কিন্তু কিছু আপনারা পাবেন না, কারণ কোণের দিকের একটা রুম, এখানে ভিউ বলতে পাশের যে হোটেল সেটাকেই দেখা যাচ্ছে এখান থেকে। আর এই সাইডে আপনারা যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হোটেলেরই অন্যান্য রুমের ব্যালকনি। তো সব মিলিয়ে যদি এই ব্যালকনির কথা বাদ দিই আর শুধু রুমের কথা বলি, তো রুমটা যথেষ্টই ভালো 550 টাকার মধ্যে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের পর্বে দেখতে পাবেন দীঘার সন্ধেবেলার মার্কেট, তার সঙ্গে দীঘার বিখ্যাত ঢেউসাগর। তো সেই সব পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বিয়ন্ড বর্ডার্স উইথ রিতম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভিডিওটা পছন্দ হয় তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো।